সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাতের ভোটের কারিগর KM নুরুল হুদা গ্রেফতার, রিমান্ডে ডামি নির্বাচনের কুশীলব হাবিবুল আওয়াল। ডামি নির্বাচনের কথা আদালতে স্বীকার করেছেন তিনি, বলেছেন মৌলিক সংস্কার ছাড়া 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে রাজনীতিতে রয়েছে আলোচনা। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, কড়া সমালোচনা করেছেন এনসিপি নেতারা। সমসাময়িক রাজনীতি নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নতুন বাংলাদেশ দিবস নিয়ে বিতর্ক। আর এসব নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং সায়েদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালের নির্বাচন ছিল ডামি, আদালতে স্বীকার সাবেক সিইসি আওয়ালের। ভোটে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিন রিমান্ডে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার আশা কমিশনের। 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন পর্যালোচনায় ইসি স্বাধীনভাবে কাজ করতে পারলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ, বললেন সালাউদ্দিন। তফসিলের পর নির্বাচনী প্রস্তুতি নেবে বিএনপি, জানালেন খসরু। ত্রিপক্ষীয় বৈঠক করলেও কাউকে কোণঠাসা করতে চায় না বাংলাদেশ। চীন পাকিস্তানের সঙ্গে হচ্ছে না জোট, জানালেন উপদেষ্টা। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা। এবং এইচএসসি পরীক্ষায় বসল 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে অংশ নিতে পারেননি 17 জন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নতুন বাংলাদেশ দিবস নিয়ে বিতর্ক। মনিরা শারমিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই দিবসটি ঘোষণা করা হয়েছে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, এবং এটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। এই নিয়ে আজকে আপনাদের দুইজন শীর্ষ নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট নয়। 5 আগস্টের ছাত্র জনতার এই অর্জনকে সরকার কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না, এটি হাসনাতের স্ট্যাটাস। আর সাজিদ আলম বলেছেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। বিতর্কের জায়গাটা আসলে কোথায় এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক সায়েদ আবদুল্লাহকে শুভেচ্ছা। দেখুন, আমার কি মনে হয় জানেন, এই সরকারের আসলে আসল কাজ রেখে আশেপাশে অনেক ধরনের বিতর্ক উস্কে দেওয়া বা সেটা তৈরি করার ক্ষেত্রে তাদের মনোযোগ অনেক বেশি দেখি আমি। দেখেন, 5 আগস্টে এটা তো এই কথাটা বিএনপি বলতো আগে। আচ্ছা, না, এটা বিএনপি আসলে কোন অ্যাঙ্গেল থেকে বলতো সেটা অবশ্য সেটা অন্য প্রেক্ষাপট। তবে এই মুহূর্তে আমি যেটা দেখছি যে দেখেন, 8 আগস্টের এইটার আসলে একটা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, কিন্তু এখানে আসলে যেই ধরনের কথা বলা হচ্ছে যে নতুন বাংলাদেশ দিবস, দেখেন এই 5 আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটার সাথে মানুষের সেন্টিমেন্ট জড়িত। সুতরাং এই জায়গাতে এই যদি দ্বিতীয় স্বাধীনতা বলেন বা নতুন বাংলাদেশ বলেন, এটা তো আসলে 5 আগস্টে আমাদের সেই অভ্যুত্থানের থেকে, এবং যে মাঠে ময়দানে, এবং আপনি সেদিন সংসদ ভবনের সেই চিত্রটি যদি মনে করতে পারেন, তো এটি তো আসলে মানুষকে অনুরণিত করেছে। এবং এই 2000 শহীদের রক্ত এবং যে আহতরা এখনো হাসপাতালে, তাদের এখনো সুচিকিৎসা নিশ্চিত হতে পারছে না, এই একটা সময়ের মধ্যে যখন আমরা আছি, তখন যদি এই ধরনের বিতর্ক হয়, এবং এটা 1 বছর পূর্তিতেই, তো অলরেডি এরকম অনেক জায়গায় আসলে অনেক রাজনীতিবিদদের ক্ষেত্রেও দেখি, এবং আমি যদি বলি গণমাধ্যম থেকে শুরু করে অনেক ক্ষেত্রে বলা হয় এই অভ্যুত্থানটাকে, গণ অভ্যুত্থানটাকে, অভ্যুত্থানও অনেকে বলেন, এটা আন্দোলন বলার একটা চেষ্টা করা হয়। সুতরাং এই 1 বছরের মধ্যেই যদি আসলে এত বিতর্ক এবং সঠিক তথ্য, এটা তো একটা তথ্য বিভ্রাট করা হচ্ছে। 8 আগস্টে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু হয়েছে,
কিন্তু 5 আগস্ট নিয়ে তো আসলে এখানে বিতর্কের কোনো সৃষ্টি করার আসলে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এই ক্ষেত্রে যেটা আমি বললাম যে আসলে যেটা আসলে বিতর্ক না, এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আজকে বাংলাদেশে হয়েছে এবং সেই জায়গা থেকে আসলে এই একটা নতুন বিতর্ক চাউর করে দেওয়া, এটা আমার কাছে মনে হয় খুবই অপ্রয়োজনীয় এবং সেখানে দূরদর্শিতার একটা মানে খুব অভাব দেখতে পাই। সাইদ আব্দুল্লাহ, যেটি 8 আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল এবং সেই দিনটাকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সার্জিস আলম যেটি বলছেন যে বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছিল এই 8 আগস্ট থেকেই। আপনার কাছে কি মনে হয় যে এই দিবসটা নিয়ে বিতর্কের যৌক্তিকতাটা কতটুকু? এবং আমরা দেখলাম যে শুধুমাত্র এনসিপির নেতারাই এই দিবসটি নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন। ইনকিলাব মঞ্চও যেটি বললেন যে এটি প্রহসন হয়েছে। বিএনপির কোনো মনোভাব এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আপনি পেরেছেন কিনা, বা আপনার মতামতটা কি? আমার ব্যক্তিগত মতামত হলো এই 8 আগস্টকে কেন্দ্র করে কোনো দিবসই থাকা উচিত না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমি কেন বলছি এটা থাকা উচিত না, আমি সবসময় বলি যে এই সরকারের কাজটি আসল নিয়ে কোনো খবর নাই, বাসি জিনিস নিয়ে টানাটানি। এবং এইটা মন্দিরা শারমিন আপা চমৎকারভাবেই বলেছেন এবং আমি তো এটা নতুন না, এটা বহু আগের থেকেই বলছি। দেখেন, এই সরকার গঠিত হওয়ার পরে 8 আগস্টের নতুন বাংলাদেশ তাদের ঘোষণা দেওয়ার বোধহয় দরকার। এই জন্য 8 আগস্ট সন্ধ্যাবেলায় যেহেতু তারা সরকার গঠন করেছিল, ইতিহাসের পাতায় প্রতি বছর বছর যখন পালিত হবে তখন বারবার করে মনে হবে কোন কোন উপদেষ্টা এসে শপথ নিল, কে কে কি করলো, তাদের বোধহয় দেখতে খুব ভালো লাগবে। এই অভিপ্রায় থেকেই বোধহয় যে তারা এই টাইপ একটা ধারণা নিয়ে আসছে। আমি খুব সুস্পষ্ট ভাষায় বলি, গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল না এমন বিশাল সংখ্যক মানুষ ওই দিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে। তার মানে কি, তাদের এই গণ অভ্যুত্থানের সাথে মেমোরিটাই হলো ওই 8 আগস্ট সন্ধ্যাবেলায় শপথ নেওয়া, এটাই হলো তাদের একমাত্র মেমোরি। সো তাদের কাছে মনে হচ্ছে নতুন বাংলাদেশ। এই দিবসের কালচার থেকে আমাদের, এই যে ক্ষণে ক্ষণে মাসে মাসে চাঁদে চাঁদে এত দিবস, এই কালচার থেকে আমাদের দূর হয়ে আসা উচিত। আমরা বারবার করে বলি না, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ। শেখ হাসিনা যেমন তার পরিবারের সবাইকে নিয়ে একটা করে দিবস বানিয়েছিল। তো এই গণ অভ্যুত্থানের জন্য সিগনিফিক্যান্ট ডেটা হলো 5 আগস্ট। ডেফিনেটলি এই দিন অবশ্যই একটা জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে, একটা দিবস থাকবে। এবং আরেকটা দিবস সিম্বলিক আকারে হতে পারে, যেটা হলো আবু সাইদের যে মৃত্যু দিবস, মানে আমাদের প্রথম যে শহীদ, যেটাকে নিয়ে একেবারে সারা দেশে গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো, সেটা নিয়ে একটা জিনিস হতে পারে। কিন্তু এর বাইরে প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে আর এত দিবসের দরকার নাই। বরং এই সরকার এই দিবসের কসলাকসলি না করে তারা যদি একটা কাজ করত, আহত যারা আছে হাসপাতালে তাদের যদি চিকিৎসা করা হতো। আমি আপনার টিভি দর্শকদের উদ্দেশ্যে বলছি, পুরো বাংলাদেশ ঘুরে এমনও দৃশ্য দেখা যায় যারা আহত ছিল তাদের চিকিৎসা এখন অবধি ঠিক মতো হয় নাই। আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদের বিচার ঠিক মতো হয় নাই। এমনকি বিচার একটা স্ট্রাকচার যেভাবে গড়ে ওঠার কথা, সেই জায়গাতে অনেক পপুলিস্ট তত্ত্ব দেখা যাচ্ছে। বিচার বিভাগের অনেক জায়গায় মানে এমন ভাবে চলছে যে সকালবেলায় এক জিনিস, বিকেল বেলায় এক জিনিস, রাতে এক জিনিস, এইভাবেই চলছে। কিন্তু একটা স্ট্রাকচারাল ওয়েতে যদি চলতো, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতো না। কিন্তু এই সরকার যেভাবে ডিল করছে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিচার ব্যবস্থা নিয়ে নানা সময় নানাভাবে প্রশ্ন উঠতেই পারে। একটা ধরেন যে হত্যা হয়েছে রামপুরায়, একজন মানুষ দেশেই ছিল না ওই সময়ে, তাকে নিয়ে যে মামলা করছেন 300 নম্বর আসামি হিসেবে, তাকে গ্রেপ্তার করছেন, তাকে আজ জামিন দিচ্ছেন না, বলছেন যে জামিন দেওয়া যাবে না, কালকে সকালবেলায় হঠাৎ করে মনে হলো জামিন দিয়ে দিলেন। এই যে হটকারিতা চলছে, এতে করে কি হয় জানেন, একটা ফেয়ার ট্রায়াল ব্যবস্থা বিলুপ্ত হয়। অনেক জায়গায় আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে পারেন নাই, অনেক জায়গায় যেভাবে সিস্টেমটা চালু রাখার দরকার সেভাবে সিস্টেম তো চালু নাই। কিন্তু আপনি আজকে দিবস নিয়ে বিতর্ক বানাবেন, কালকে অমুক ভাতা দিয়ে বিতর্ক বানাবেন, বিশেষ সুবিধা দিয়ে বিতর্ক বানাবেন, এই টাইপ কাজ কারবার করে আদতে যেটা হচ্ছে, আমরা সবসময় একদম শুরু থেকেই যেটা আমরা বলতাম, অনেকে তখন মানতে চাইতো না, কিন্তু আজ থেকে 6 মাস আগে 7 মাস আগে যখন আমরা এই সমালোচনাগুলো করতাম, অনেকেই মনে করতো যে না, এই সরকার একদম ফেরেশতা সমতুল্য, কোনো ভুল থাকতে পারে না। কিন্তু এতদিনে কিন্তু প্রত্যেকেই বোঝা শুরু করছে যে অনেক জায়গায় এই গাফিলতিগুলো তৈরি করে এরা আসলে গণমানুষের যে চাহিদা, সেই চাহিদার থেকে যথেষ্ট পরিমাণ দূরে গিয়ে শুধুমাত্র কিছু একটা করতে হবে, দেখাতে হবে, এই অভিপ্রায়ে তারা ডুবে গেছে। জি, মনিরা শারমিন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রায় বলেন যে ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে এবং বিএনপিও একটা অভিযোগ করে যে এই সরকারের সাথে এনসিপির একটা ভালো সম্পর্ক আছে, বা এনসিপিকে নানাভাবেই কিংস পার্টি নানা রকম কথাবার্তা বলে থাকেন। তো আপনি যেটা বলছেন যে সরকারের মূল কাজ
দিকে মনোযোগ না দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে, তাহলে কি আপনাদের তো দুজন উপদেষ্টা এখনো আছেন, আপনাদের প্রতিনিধি বলি, ছাত্র প্রতিনিধি দুজন উপদেষ্টা আছেন, তাদের কি ঠিকমতো তাদের যে মনোভাবটা তুলে ধরতে পারছে না, বা তারা কেন ব্যর্থ হচ্ছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে কিনা, বা সরকারের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনায় থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, দেখুন এখানে আসলে সরকারের সাথে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দল থেকে বিভিন্নভাবে যে সমীকরণটা আসলে মিলানোর চেষ্টা করা হয়, যে এনসিপির সাথে হয়তো সরকারের এক ধরনের সুসম্পর্ক, এবং এনসিপি হয়তো যা বলে তাই হয়তো হয়ে যায়, অন্য কেউ বললে হয় না, এই ধরনের কিছু ইকুয়েশন মিলানোর চেষ্টা করা হয়। তবে প্রকৃত পক্ষে বিষয়টা হচ্ছে আমাদের অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন দুইজন, যেই উপদেষ্টা দুইজন আছেন, তারাও কি আসলে ঠিকঠাক ফাংশন করতে পারছে কিনা, এটাও একটা ব্যাপার। এবং উপদেষ্টা পরিষদে এবং সায়েদ আব্দুল্লাহ খুবই কারেক্টলি একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা কিন্তু অভ্যুত্থানটাকে ধারণ করে না, এবং তারা আসলে ওই 8 আগস্টটাকে সামনে আনার কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা তাদের স্মৃতিতে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু আমাদের স্মৃতিতে তো এটা গুরুত্বপূর্ণ দিন না, বরং এটা তখনকার প্রয়োজন, সময়ের প্রয়োজন। সুতরাং এই জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে আমাদের দুজন যে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে উপদেষ্টা গেছেন, তারাও আসলে এই এক ধরনের প্রতিকূল অবস্থায় আমি বলবো। অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে তারা আসলে এই যে সিংহভাগ অন্যান্য উপদেষ্টাদের, তাদের সাথে আসলে তাদের অ্যাকোমোডেট করা নিজেদের, সেটাও এক ধরনের কঠিন কাজ। কারণ তারা যখন অভ্যুত্থানটাকে গুরুত্ব দিচ্ছে, সেখানে এই 5 আগস্ট এবং 8 আগস্টের যে বিতর্ক আমরা আজকে যখন এখানে কথা বলতে এসেছি, তাদের ক্ষেত্রেও তো নিশ্চয়ই ব্যাপারটা এরকমই। তো আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন সরকারের সাথে আমাদের দূরত্বের কোনো বিষয় আসলে এখানে নেই, বা খুব কাছাকাছি থাকারও কোনো বিষয় নেই। সরকারের যখন আমরা বারবার করে বলছি, এই সরকারের 3টি যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট এই সরকার থাকাকালীন সময়ে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং আমরা মনে করি যে এই সরকারকে যেহেতু সাধারণ জনগণের একটা বড় ম্যান্ডেট নিয়ে এই সরকার এসছে, এবং দেখেন এই সরকারটা কিন্তু একটা খুব সিম্প্যাথাইজড একটা ওয়েতেই কিন্তু চলছিল, এবং এই যাই বলেন যে সাধারণ জনগণের জায়গা থেকে ইউনূস 5 বছর যাই বলেন, মানুষের একটা সেন্টিমেন্ট কিন্তু আছে যে এই সরকার আমাদের কথা শুনবে, এই সরকারে হচ্ছে জন আকাঙ্ক্ষা রিফ্লেকশন হবে, কারণ অভ্যুত্থানের খুব কঠিন একটা সময় এই সরকার দায়িত্ব নিয়েছে। সেই জায়গা থেকে আমাদের সকল রাজনৈতিক দলের কিন্তু এই সরকারকে সহযোগিতামূলক মনোভাব কিন্তু সকলেরই ছিল, এবং এখন পর্যন্ত সেই সহযোগিতা নেই বললে কিন্তু ভুল হবে, কারণ এই সরকারটা এখনো সব রাজনৈতিক দলকে কিন্তু এক টেবিলে বসানোর সেই চেষ্টাটা এখনো অব্যাহত রেখেছে। সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দল হিসেবেই আমরা ফাংশন করি। এখানে সরকারের যেই ধরনের বিতর্কিত ভূমিকা, দ্বিচারিতা এবং নানান সময় বিভিন্ন কনফিউশন ক্রিয়েট করা, এই জিনিসগুলোর আমরা যেভাবে করে সমালোচনা করি, সেটা অন্য যে কোনো ক্ষেত্রে অন্য যে কেউ কোনো সরকার হলেও হয়তো আমরা করতাম। কিন্তু এই সরকারের যে 3টা ম্যান্ডেট, যেই ম্যান্ডেট নিয়ে এসছে, যে বিচার, সংস্কার, এই জিনিস এবং নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন এই সরকারকে করে যেতে হবে। এই বিচার এই সরকারকেই করতে হবে, এবং অবশ্যই যে এই জুলাইয়ের যে শহীদ পরিবার এবং আহতদের, তাদের একটা আসলে কিভাবে পুনর্বাসন করা যায় এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ইনাদের আছে। কিন্তু সেই জায়গাটাতে যখন ফোকাস না করে, সেই জায়গাটাকে আমি যেটা প্রথমেই বললাম, যে একটা অন্যভাবে আসলে সরকারের দেখছি যে অনেকেই আসলে খুব অ্যারোগেন্ট অনেক সময় কথা বলছে। অনেকে, আমার মনে হয় তাদের মধ্যে সিনক্রোনাইজেশনের একটা অভাব, খুব গুরুত্বপূর্ণভাবে এক একজন এক এক কথা বলছে। অনেকে ওভার অ্যাম্বিশাস হয়ে একটা কথা বলে দিচ্ছে, যেটা আসলে তারা বাস্তবায়ন করতে পারবে কিনা তার নাই ঠিক। তো এই ধরনের কনফিউশনগুলো আমার মনে হয় সরকারের পক্ষে কম ক্রিয়েট করাই ভালো। এবং সংস্কারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে এই সরকারের ঐকমত্য কমিশন যে কাজটা করে যাচ্ছে, সেটা খুবই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ আমরা বাংলাদেশের এই 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে কখনো দেখিনি যে রাজনৈতিক দলগুলো, দেখেন অনেক ছোট ছোট রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে আছে। এই রাজনীতিতে আসার আগ পর্যন্ত আমার কিন্তু এটা জানা ছিল না যে বাংলাদেশে আসলে কত রিপ্রেজেন্টেশন আছে এই রাজনৈতিক দলগুলোর। সুতরাং এই সব রিপ্রেজেন্টেশনগুলো যখন একসাথে বসছে এবং একসাথে এই বাংলাদেশকে সামনে রেখে একটা ঐকমত্যের চেষ্টা করছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলাপ করছে, এটা বাংলাদেশে একটা অভূতপূর্ব বিষয়। এই জায়গাতে সরকারের আরো বেশি ফোকাস করা উচিত এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং যেহেতু ডক্টর ইউনূস বলেছেন নির্বাচন
একটা নির্বাচন আয়োজনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে এবং উনি একটা টাইমলাইনও বলেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশন কিভাবে ফাংশন করবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড এবং সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এই কাজে এগোনো উচিত আসলে। জি, আজকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তিনি আদালতে যেটি বলেছেন যে মৌলিক সংস্কার না হলে 1000 বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এখন যে কাঠামোটা রয়েছে এই কাঠামোতে কি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করা সম্ভব কিনা? হাবিবুল আওয়াল সাহেবকে একটা ধন্যবাদ দেওয়া উচিত আমার কাছে মনে হয়, কারণ বিগত ফ্যাসিস্ট রেজিমের উনি সম্ভবত একমাত্র সোফার ব্যক্তি যিনি ডিরেক্টলি এইভাবে স্বীকার করে নিয়েছেন একটা অপকর্ম। কারণ আজকে সরাসরি বলেই ফেলেছেন যে ওই ডামি ইলেকশন যেটা ওটার উনি অংশ ছিলেন। তো এইভাবে স্পেসিফিকভাবে ওই রেজিমের কেউ কিন্তু এখন পর্যন্ত এইভাবে কোনো কথাবার্তা বলে নাই। আমি একদিনের কথা কোট করি, 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের খুব কলঙ্কিত একটা দিন। ঢাকায় থেকে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় লোকসভা করে করে ঘুরে ঘুরে দেখেছিলাম ওই দিনে ঢাকার যে অবস্থা, সেই ডকুমেন্টেশনগুলো এখনো আমার কাছে আছে। এবং বিকেল বেলায় উনি একটা যখন ব্রিফ করতে গিয়ে উনি বলছিলেন দেশে সম্ভবত 25 থেকে 27 কিছু একটা উচ্চারণ করেছিলেন যে ভোট কাস্ট হয়েছে 25 বা 27%, কিছু একটা পাশ থেকে আস্তে করে বলে দিলাই না এটা না, তারপর আবার একটু খেকুর দিয়ে তারপর বলে না 41%। এবং দেখা গেল হাসিনাও শেষ মুহূর্তে ওইটার থেকে সামান্য একটু বাড়িয়ে বললো। তার মানে ওই জায়গাতেই প্রুভ হয়ে গেছিল আসলে কি হতে পারতো। তো হাবিবুল্লাহ সাহেব এই যে বললেন উনি আজকে মনে করছেন মৌলিক সংস্কার দরকার, তো আমি এই টাইপ মানুষকে সবসময় বলি যে দেখেন বাংলাদেশটা ধ্বংস করে মূলত কারা? শিক্ষিত মানুষরা। একজন কৃষক সে যদি কাউকে ঠকাতে চায় অল্প কিছু ঠকাইতে পারে, একজন পেশাজীবী মানুষ সে যদি কাউকে ঠকাইতে চায় অল্প কিছু করতে পারে, কিন্তু একজন শিক্ষিত মানুষ একটা কলমের খোঁচায় যে পরিমাণ ক্ষতি করতে পারে এই ক্ষতিটা শত 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 আমজনতা করতে পারে না। সো হাবিবুল্লাহ সাহেব কি জানতো না যে কোন টাইপ ইলেকশন হচ্ছে? উনি কি ইলেকশনের পরে পদত্যাগ করতে কোনো অভিপ্রায় দেখিয়েছিলেন? দেখান নাই, বরং ওইটা উনি জাস্টিফাই করে গেছেন ক্রমাগত। এবং হাবিবুল্লাহ সাহেব উনি বলছেন সংস্কারের আলাপ। আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে যে অবস্থা ছিল ওই অবস্থায় ফেয়ারনেস এক্সপেক্ট করাটা অনুচিত। সেটা করার জন্য আমি অতীতে কি গেছে সেটা আমরা যতই কাসুন্দি ঘাটি না কেন আমার কিন্তু সামনের দিনে খুব বড় উপকার পাবো না। রাদার আমাদের ফোকাস করতে হবে ওই জায়গা থেকে আমরা কতদূর সামনে আগাতে পারলাম। এটাই যদি হয় তাহলে অবধারিতভাবে আবার অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রশ্ন আসবে যে আপনারা 11 মাস চলে আসলো, ইলেকশনের একটা টানেলে কিন্তু অলরেডি দেশ চলে গেছে যদিও অঘোষিতভাবে। আজকে সন্ধ্যায় যখন 1-to-1 মিটিং করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চিফ ইলেকশন কমিশনার, নিশ্চয়ই এটা কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা। দেখা যাবে এই জায়গা থেকে ইলেকশন টানেলে আরো হয়তো বা পরিপূর্ণভাবে বাংলাদেশ চলে যাবে। কিন্তু তার আগে যে সংস্কারগুলো হওয়ার দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড না। ইলেকশন করার জন্য দেখেন কোন জিনিসগুলো দরকার হয়। অবশ্যই ইলেকশন কমিশন সবচেয়ে সিগনিফিক্যান্ট রোল প্লে করে। অ্যাপার্ট ফ্রম দিস থিং ফিল্ড প্রশাসন যেটা আছে তাদের কি সংস্কার হলো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কি ধরনের সংস্কার হলো, এটা যদি হিসাব করা হয় এই বিগত 3টা ইলেকশনের যে কারচুপি হলো সেটা তদন্ত করার জন্য আজকে এই যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা একটা কমিটি গঠন করলো তদন্ত করার জন্য। 11 মাস পরে তার মনে হইলো এটা তদন্ত করাটা জরুরি। 11 মাসে কিন্তু মনে হয় নাই। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 2 জনকে গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে। এই জায়গায় আরো একটা ব্যাপার আছে। আমি গতকালই একটা ভিডিও আপলোড করেছি। এবিএম খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার যদি প্রধান কুশীলব হয় শেখ হাসিনা 2 নম্বর ব্যক্তি হবে এবিএম খায়রুল হক। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করা হইল, সংক্ষিপ্ত রায় উনি দিয়ে গিয়েছিলেন 10 মে 2011 সাল। উনি বলে গেলেন যে ওই রায়ের যেটা ইটা ছিল যে পরবর্তী 2টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের হাতেই হওয়া উচিত। উনি অবসরে চলে গেলেন এই রায়টা দেওয়ার 7 দিন পরে এবং অবসরে যাওয়ার পরে 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় দিয়েছিলেন। 16 মাস পরে যে রায়টা আসলো সেই জায়গায় দেখা গেল পরপর যে 2টা ইলেকশন করার কথা ছিল সেটা নাই। এটা পুরো জাতির সাথে স্পষ্টত একটা জালিয়াতি। এবং এই জালিয়াতি করার ফলস্বরূপ উনি যে পুরস্কারটা পেয়েছিলেন, উনি ল কমিশনের চেয়ারম্যান অবস্থায় ছিলেন এই যে আগস্ট মাসের পর পর্যন্ত। এই যে পুরো ব্যাপারটা মেকানিজম যেটা ঘটলো তার জন্য উনার কি বিচার হয়েছে? আমি গতকাল এটা আক্ষেপ প্রকাশ করছিলাম যে সরকার তো উনাকেও ধরার প্রয়োজন অনুভব করলো না, উনাকেও দায়বদ্ধতার ভেতরে নিয়ে আসার চেষ্টা করলো না। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি একজন মানুষকে, বাংলাদেশের ইতিহাসে আজ অবধি একজন মানুষ যদি খুবই এফোর্ট দিয়ে অন্তর্বর্তীকালীন টাইম মানে যেটা কেয়ারটেকার টাইম হয় আর কি পালন করে, তার নাম হলো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ওই যে এরশাদ পতনের পরে উনি 3 মাসে এসে প্রশাসনে যে ধরনের সংস্কার করেছিলেন
সেই সংস্কার 11 মাসে আজ অবধি হয় নাই। কিন্তু উনি আসার পরে কি করেছিলেন? ফিল্ড প্রশাসনে ব্যাপক রদবদল করেছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা মূলত ইলেকশনের টাইমে খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করে, তাদেরকেও ডিরেকশন দিয়ে খুব ভালো রকম ভাবে সেট করতে পেরেছিলেন। এই জন্য বাংলাদেশের সোফার যদি ফেয়ারেস্ট ইলেকশন বলা হয়, সেটা দেখবেন ওই না, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময়। কিন্তু এটা তো করা হয় নাই। এখন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, প্রশাসনের যে অবস্থা, একজন বিএনপি নেতা, চট্টগ্রামের একজন ইউনিটের একজন নেতা বলছেন যে ওসি এবং ইউনো যদি কথা না শুনে তাহলে থাকতে পারবে না। এই সামগ্রিক বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছ নির্বাচন সম্ভব? আমার কাছে মনে হয় আরো তৎপরতার দরকার আছে। সোফার যে প্রোগ্রেসটা আছে, আমার কাছে মনে হয় এই স্ট্যাটাসকো যদি থাকে, ফেয়ার ইলেকশন নিয়ে কোনো না কোনো জায়গায় প্রশ্নবোধক মার্ক বসে যাবে। যেমন একজনের কথা বললেন, এই টাইপ মানুষ তো বহু জায়গাতেই দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে। এবং আরেকটা ব্যাপার কি জানেন, একটা স্বৈরাচারী রেজিমে দীর্ঘদিন থাকতে থাকতে এই যে আমজনতা যারা, তৃণমূলের কর্মী যারা, ফিল্ড প্রশাসন যারা, তারা তো বিগত 3টা টার্মে একটা জিনিসই দেখছে, ভোট করার জন্য ভোট কেন্দ্র দখল করতে হয়, আগের রাতে সিল মারতে হয়, সবকিছু করতে হয়। এবং এই মানসিকতাটা কিন্তু বহু মানুষের ভেতরে ঢুকেই গেছে। কারণ 3টা বার ইলেকশন না হওয়া মানে কি 15 বছর। এই যে দেশে একটা ফেয়ার ইলেকশন হয় নাই, এই কারণে ফিল্ড লেভেলটাকে যদি ঠিকমতো ফাংশন করার দরকার হয়, প্রশাসনের কথা যদি বলেন, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে যেভাবে সংস্কার করার দরকার ছিল এখনো হয় নাই। তবে আমি বিশ্বাস করি এইটা যদি তৎপরতার সাথে করার চেষ্টা করা হয়, এখনো করাটা সম্ভব। কিন্তু ওই যে এটা হবে কিভাবে? কারণ ইলেকশন চাওয়া ব্যাপারটাকে তো ক্রিমিনালাইজিং করে ফেলা হয়েছে। এমন ভাবে বলা হচ্ছিল যেন 5 বছরই থাকা উচিত, ইলেকশন চাওয়া মানেই পাপ। মানে আপনি একটা ডেমোক্রেসি চান, কিন্তু ডেমোক্রেসি চান কিন্তু ইলেকশন চান না। এমন একটা জায়গায় থাকার কারণে কি হয়েছে জানেন? ইলেকশন চাওয়াটাকে পাপ বলা হয়েছে না। আমি একেবারে রেফারেন্স ধরে ধরে বলে দিতে পারবো। আজ থেকে 5 মাস আগেও যখন আমরা বলেছি যে একটা ডেডলাইন ধরে ইলেকশনটাও জরুরি, সংস্কার জরুরি, ইলেকশনও জরুরি, অনেক মানুষ তখন হাহা দিয়ে উড়িয়ে দিত। কিন্তু এখন তারাও কিন্তু বলার চেষ্টা করছে না, ইলেকশনটা জরুরি। আজকের দিনে একটা কোট করি আমি, অর্থ উপদেষ্টা যিনি আছেন, সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, উনি কিন্তু একটা কোট করেই ফেলেছেন যে সরকার যখন ইলেকশনের দিকে মোটামুটি এগিয়ে যাচ্ছে, একটা ডেডলাইন যখন দিয়েছে, তখন বিভিন্ন জায়গায় যারা দাদা সংস্থা আছে তারা অর্থ সার করা শুরু করেছেন। এতদিন ইলেকশন হবে না, এই কারণে করে নাই। তার মানে বোঝা যাচ্ছে ইলেকশনটা কিন্তু বহু কারণে গুরুত্বপূর্ণ ছিল। কেউ তো বলে নাই, অন্তত আমি এটা ফিল করি না যে ইউনূস সাহেব আজকেই দূর হয়ে যাওয়া উচিত, চলে যাওয়া উচিত। না, ইউনূস সাহেব খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ফাংশনের জন্য। কিন্তু একই সাথে ইলেকশনের টানেলটা যেভাবে জরুরি, উনারা তো ইলেকশন বাদ দিয়ে দুনিয়ার সবকিছু নিয়ে ঘাটাঘাটি করেছে। আমার কাছে মনে হয় ইলেকশনটা যে খুবই সিগনিফিকেন্ট ব্যাপার, ওইটাকে মাথায় রেখেও যদি সংস্কার করে, অনেক সংস্কার করার এখনো বাকি আছে। জি, মনিরা শারমিন, আপনারা এনসিপির তরফ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন এখনো পর্যন্ত, এবং এর আগে একটি বক্তব্যে আপনাদের দলের নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে মাঠ প্রশাসন, তৃণমূল প্রশাসন একটি দলের নিয়ন্ত্রণে রয়েছে। তো সামগ্রিক এই বাস্তবতায় সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব কিনা? দেখেন, মানে আপনার কথার মধ্যেই হচ্ছে মানে আসলে উত্তরটা আছে, সেটা হচ্ছে মাঠ প্রশাসনের যে অবস্থা, সেটাতে কোনোভাবেই এটা একদমই, আমি যদি বলি দ্বিদলীয় একটা মানে আবহের মধ্যে তারা আছে। এবং আমি যদি বলি খুবই গুরুত্বপূর্ণভাবে বড় রাজনৈতিক দল হিসেবে যারা আসলে ফাংশন করছেন, তাদের একটা খুব প্রভাব আছে মাঠ প্রশাসনে। এবং দেখেন, আমলাতন্ত্র তো আসলে আমি যদি বলি এইটা তো একটা এখন এই বর্তমান বাস্তবতা, এবং আমলাতন্ত্রের একটা অভ্যাস হচ্ছে প্রভুভক্তি, মানে ক্ষমতার খুব কাছাকাছি থাকতে চায়, এবং ভবিষ্যতে যারা আসলে ক্ষমতায় আসতে চান বা সম্ভাবনা আছে বা এই ধরনের আভাস আসলে মানে যখন তারা পান, তখন আসলে সেই বলয়ে তারা ঢুকতে চান। সুতরাং এই আমি যদি বলি 5 আগস্ট পরবর্তী সময়ে একটি বড় রাজনৈতিক দলের মানসিকভাবে তারা আসলে ক্ষমতায় এসে গেছি এইরকম একটা ব্যাপার, এবং তাদের নেতাকর্মীদের মধ্যে এবং তৃণমূলে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমলাতন্ত্রের মধ্যেও এই একটা ব্যাপার যে ঠিক আছে, ইউনূস সরকার তো চলে যাবে, কিছুদিন হলেই চলে যাবে, তো এরপরে যেই গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের মানে যারা আসলে সম্ভাব্য মনে করছেন তারা তাদের সেই আমব্রেলার নিচে ঢুকতে চান। তো সেই জায়গাতে আমি শুধু যদি বলবো যে রাজনৈতিক দলের সমস্যা তা না, আমাদের ওই আমলাতন্ত্রের তো ওই প্রভুভক্তিটা আছে, না হলে তো তারা এভাবে করে এক্সপ্লয়েট হতেন না। এবং দেখেন, এই জায়গাতে আমরা বলছি যে প্রশাসনের কত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই নির্বাচনের কথা যখন আমরা বলি, এই প্রশাসনের যারা আছেন দায়িত্বরত, তারা কিন্তু
রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন এবং এই রিটার্নিং অফিসারের একটা কেন্দ্রে রিটার্নিং অফিসারের যে মানে তার যে আসলে ক্ষমতা, এই ক্ষমতা আসলে সে যদি ঠিকঠাক প্রয়োগ করে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন ওই কেন্দ্রে হওয়া সম্ভব। কিন্তু সেই রিটার্নিং কর্মকর্তা আপনি যদি দেখেন যে এই কাজী হাবিবুল আওয়াল ওনার কথাবার্তাতেই সেটা হচ্ছে সেই সময় কিন্তু বেতন ভাতা বাড়ানো হয়েছে এবং এই রিটার্নিং কর্মকর্তা এই প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তাদের নিয়ে কিন্তু সেই তৎকালীন সরকার আওয়ামী লীগের সরকার তারা কিন্তু তাদের নিয়ে আলাদা মিটিং করেছে এবং এই এক একটা এলাকায় কিন্তু আলাদা করে তাদের টাকা পয়সা দেয়া এই সুবিধাগুলো কিন্তু তারা আসলে দিয়েছে, এক্সট্রা সুবিধা, যেটার কারণে কিন্তু আসলে এই পুরো সিস্টেমটা নষ্ট করে দেওয়া সম্ভব হয়েছে। সুতরাং এই জায়গাতে তো এখানে একটা বড় সংস্কার প্রয়োজন এবং পুলিশের কি ভূমিকা, যখন একটা কেন্দ্রে প্রশাসনের এই ধরনের ভূমিকা থাকবে তখন পুলিশের নিশ্চয়ই এখানে একটা ইন্টারাপ্ট করার সুযোগ আছে। কিন্তু সেই জায়গা থেকে পুলিশের আমরা কি ভূমিকা দেখেছি, পুলিশেরও কিন্তু কোনো ভূমিকা দেখিনি। সেই জায়গা থেকে পুলিশও আসলে তাদের হয়েই কাজ করেছে এবং আমরা তো দেখেছি যে আসলে সরকারের বাহিনী হিসেবে পুলিশ মানে গুন্ডা বাহিনী হিসেবে পুলিশ কিভাবে করে ফাংশন করেছে এবং সেটার তো আমরা একটা খুব এই আন্দোলনের মধ্যেই সেটা দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে পুলিশের ক্ষেত্রে যেই আস্থা ফেরানোর একটা ব্যাপার, তার প্রতি একটা আমি যদি বলি প্রশাসন এবং পুলিশ দুইটার ক্ষেত্রে আসলে আস্থা ফেরানোর ব্যাপারে কিন্তু সরকারের একটা বিরাট ভূমিকা প্রয়োজন, যেটা কিন্তু আমরা দেখছি না। সুতরাং এখানে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেটা একটা প্রশ্ন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে কিন্তু এখন ঐকমত্য কমিশনে অন্যান্য সকল রাজনৈতিক দল কথা বলার চেষ্টা করছে এবং খুব বড় রাজনৈতিক দল আমি যদি বলি বিএনপি এবং তার সমমনা কিছু দল ছাড়া সবাই কিন্তু এনসিসি অথবা আমি যদি বলি যে নতুন করে যে নামটি দেওয়া হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি, যেটার কথা বলা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, যেই কমিটি আসলে এই যতগুলো আসলে প্রতিষ্ঠান আছে সাংবিধানিক সবগুলোতে তারা নিয়োগ করবেন, যারা চেয়ারম্যান নিয়োগ করবেন। সুতরাং এই জিনিসটা দেখেন এক দলীয় শাসনের মধ্যে এতদিন ছিল। নির্বাচন কমিশনার তো আওয়ামী লীগ সরকারের যদি বলি প্রধানমন্ত্রীর একদমই মনোপুত লোক ছাড়া তো আসলে তারা দেন নাই এবং প্রত্যেকেই যতজন আসলে নির্বাচন কমিশনের এই নির্বাচনটি আসলে আমি যদি 3টা নির্বাচনের কথা বলি সবাই তো মানে আওয়ামী লীগের এবং আমি যদি বলি মানে এখন কাজী হাবিবুল আওয়াল নানান কথা বলার চেষ্টা করছেন কাঠগড়ায় দাঁড়িয়ে, কিন্তু উনি তো আসলে ওনার দায়িত্বটা পালন করেননি এবং সবচেয়ে বেস্ট অফিসারগুলোকে টার্গেট করে কিন্তু তাদের দিয়েই এই কাজগুলো করানো হয়েছে। সুতরাং তারাও কিন্তু তাদের সেই দায় তারা এড়াতে পারেন না। সুতরাং এই জায়গাতে অবশ্যই ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করা উচিত এবং সকল রাজনৈতিক দলের কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষের মানসিকতাই তো পরিবর্তন হয়নি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আপনি এনসিসি করেন, উচ্চ কক্ষ করেন, যাই করেন, সংবিধান সংশোধন করে সবকিছু করেন না। এখন দেখেন একটা সিস্টেম আপনি তো বলছেন তাহলে ওই পারের কথাটা, আমি যখন বলছি নির্বাচন আয়োজনের কথাটা আর আপনি বলছেন ভোট যারা দিবে তাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের ব্যাপার, সেটাও আমি আসছি। দেখেন এইখানে আয়োজনটা তো আমাদের করতে হবে, সিস্টেমটা তো অন্তত ডেভেলপ করতে হবে এমনভাবে যাতে সেখানে জনগণের রায় দেবার সেই সুযোগটা তৈরি হতে পারে। এবার আসি জনগণ কিভাবে ভোটটা দেবে। বাংলাদেশের মানুষ তো আসলে রাজনৈতিকভাবে সচেতন না। বাংলাদেশের মানুষ আমি যদি বলি গত 3টা নির্বাচন এইভাবে করে অবৈধভাবে করার ফলে যেটা হয়েছে মানুষ তো ভোট দিতেই ভুলে গেছে। মানুষ জানে এবং আপনি তৃণমূলে গেলে দেখবেন যে তারা মার্কা দেখে ভোট দেয়। এখনো তৃণমূলে গেলে দেখবেন যে যখন 5 বছর অন্তর একজন রাজনীতিবিদ তার কাছে এসছে এবং গাড়ি থেকে নেমেছে, তার সাথে একটু কথা বলেছে সুন্দর করে যে আপনি ভোটটা আমাকে দিবেন, এবং যেই তৃণমূল পর্যায়ে যে টাকার খেলা, যেই টাকা দিয়ে ভোট বাণিজ্য আর কি, ভোট বাণিজ্যের যে সংস্কৃতি, সেখান থেকে তো আমরা বের হতে পারি না। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি তো আপনাদের দলের তৃণমূল ঘুরে এসে বলল 400-র ভিতরে 300 আসন তারা পাচ্ছে, এটা কিন্তু প্রবাবলি সে তো স্যাটিসফাইড তৃণমূল ঘুরে এসে। না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাদ আব্দুল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যখন রাজনৈতিকভাবে ফাংশন করবেন ইউ শুড হ্যাভ দ্যাট কনফিডেন্স যে হ্যাঁ ঠিক আছে আমি অবশ্যই জিতবো। এটা কিন্তু একটা রাজনৈতিক স্ট্র্যাটেজির কথাও আমি বলবো, যেহেতু এটা তার ব্যক্তিগত মতামত এবং আমরা রাজনীতিতে ওই যে মানুষ যে মার্কা দেখে ভোট দেয়, এটা তো হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির স্টেটমেন্ট তো আলাদা হতো, কারণ ও যখন এটা বক্তব্য দিয়েছে তখন কোনো মার্কাই ছিল না এনসিপির, ইনফ্যাক্ট এখনো অফিসিয়াল কোনো মার্কা নাই। সো আমার মনে হয় যে আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে কিন্তু স্যাটিসফাইড না। স্যাটিসফ্যাকশনের জায়গা দেখেন, একটা অ্যাম্বিশনের জায়গা আছে, অ্যাসপিরেশনের জায়গা আছে। অবশ্যই এনসিপি সেই অ্যাসপিরেশনের জায়গা আছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমরা দেখি, আমরা 40% সুইং ভোটের কথা বলছি। সেই তরুণরা কিন্তু ভাবছে এখনো যে তারা আসলে কাকে ভোট দিবে এবং তারা যোগ্য ব্যক্তিটাকে ভোট দিবে। এবং তৃণমূলেও কিন্তু আমরা পৌঁছচ্ছি এবং আমরা চেষ্টা করছি মানুষের সেই মানসিকভাবে সেই সংস্কৃতি পরিবর্তনের জন্য যে আপনি যোগ্য লোকটাকে ভোট দেন, আপনি মার্কা দেখে আর ভোট দেন। আপনাদের অ্যাসপিরেশনটা কি? তৃণমূল তো ঘুরেছেন ঈদের আগে পরে, অনেক তৃণমূল
সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, আপনার অ্যাসপিরেশনটা কি? আমার অ্যাসপিরেশন হচ্ছে আমি অন্তত আমার জেলায় যখন আমি গিয়েছি এবং আমি যখন মানুষের সাথে কথা বলেছি, দেখেন আমার আমার রাজনীতি বা আমি যখন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, সেই দলের রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি। মানুষের কাছে যখন আপনি যাবেন রাজনৈতিক দলের নেতা হিসেবে, তখন আপনার সমস্যা সমাধানের যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা মানুষ খুব দেখতে চায়। কারণ আমি নিজেই একটি পদক্ষেপ নিয়েছি যে উঠানের রাজনীতি। আমি কিন্তু বাংলাদেশের উঠানগুলোতে ঘোরার চেষ্টা করছি। মানুষের উঠানে বসে যখন একজন রাজনৈতিক দলের নেতা যখন গিয়ে বসবে এবং সমস্যা সমাধান করার চেষ্টা করবে বা শুনবে, এইটুকুতেই মানুষ না অনেক অনেক খুশি হয়ে যায় যে একজন রাজনৈতিক দলের নেতা, একজন জাতীয় নেতা, সে আসছে আমার উঠানে আমার কথা শুনতে। এই আমার মনে হয় যে দেখেন, সামনের দিনের রাজনীতিটা কিন্তু এত সহজ হবে না। যত বড় দল, আমরা যত কনফিডেন্সের কথা বলি, যত নেতাকর্মীর কথা বলি, এখন কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই চাঁদাবাজি, সেই বালুমহাল দখল, হাটবাজার দখলের রাজনীতি এখন আর করা যাবে না। আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে সবার কিন্তু এভাবে ফাংশন করতে হবে। একেবারেই শেষ হয়ে আসছে। শাহেদ আব্দুল্লাহ, যেটি হাবিবুল আওয়ালের আরেকটা কথা বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং 1973 সালের নির্বাচন, সে সময় নিঃসন্দেহে আওয়ামী লীগ সুষ্ঠু ভোট হলেই জিতে যেত, তারপরেও নির্বাচনে কারচুপি হয়েছে। এখন বিএনপির যে অবস্থা এবং 1972 বা 71-এ যে আওয়ামী লীগের যে অবস্থা, ঠিক সেমই কিন্তু অবস্থা। ভোট হলেই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাবে এমন একটি ধারণা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও ভোট কারচুপি বা অনিয়মের আশঙ্কা থাকছে কেন? মানুষ নিশ্চিত হতে পারছে না কেন? কারণ মানুষের ট্রমা, দীর্ঘদিন ধরে যে ট্রমাটা আছে, অবশ্যই সেটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং এই ব্যাপারটা, যে দুইটা ব্যাপার আপনি তুলনা করলেন, যে 72-এর পরের হিসেবে আর বর্তমানে, আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার একটা পার্সোনাল পারসেপশনটা আছে। কারণ বিএনপিরই কেউ যদি মনে করে ইলেকশনটা একেবারে ডালভাত টাইপ ইলেকশন হবে, এটা প্রচন্ড ভুল একটা কাজ। কারণ অতীতের যে কোনো সময়ের চেয়ে মানুষ এখন সচেতন। আমি বলছি না যে এই সচেতনতা দল হিসেবে আর একটা দলকে টপেল করে অন্য দল ক্ষমতায় চলে যাবে, এই ক্যাটাগরির বোধহয় ফিল্ড বাস্তবতাটাই এইরকম না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, ধরেন এক একজনের এক একটা পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, কিন্তু মানুষ কিন্তু সচেতন হচ্ছে। তার মানে ধরেন যে আপনি বালুমহল দখল করেন, আপনি চাঁদাবাজি করে বেড়ান, আপনার মাসল পাওয়ার আছে, এইটা দেখেই মানুষ সবসময় ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আবার এইটা করে আপনি যে ক্ষমতায় এবার টিকেও থাকতে পারবেন, ব্যাপারটা এরকম না। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি মনিরা শারমিন আপাদের মতো মানুষদেরকে, যারা রাজনীতির মাঠে চলে আসছেন, বরং তাদেরকে দেখে আরো 5 জন মানুষ কিন্তু ইন্সপায়ার্ড হবে। এবং অন্তত পক্ষে ব্যক্তি মনিরা শারমিনকে কেন্দ্র করে যদি কথা বলি, তারা খুব ভালো কাজ করছেন। সো আমি চাই রাজনীতিতে এই হেলদি কম্পিটিশনটা থাক। কম্পিটিশনটা হোক মেধার, কম্পিটিশনটা হোক মানুষের সেবার, সবকিছু। এবং আরেকটা ব্যাপার হলো যে ধরেন পার্টির একজন খুব খারাপ কাজ করলো, সে প্রশ্রয় পেয়ে যায় তখনই যখন দেখে পার্টির অন্য সবাই তাকে প্রশ্রয়টা দিল। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, আপনি অপকর্ম করলেন, পার্টির অন্য সবাই আপনাকে ডিজন করলো, আপনি কিন্তু এই অপকর্মটা করতে পারবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো দলই হোক না কেন, আওয়ামী লীগের মতো ওই স্ট্রাকচারটা থাকবে না যে একটা বড় অপকর্ম করলেন সবাই মিলে আপনাকে সাপোর্ট দিয়ে প্রশ্রয় দিবে, এটা হতে পারে না। আর মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা বলেন 1973 সালের ইলেকশন, ওই টাইমে জাতীয় নির্বাচনের কথা বলেছেন তো হাবিবুল আওয়াল সাহেব। একই সাথে আরেকটা ঘটনা ঘটেছিল, ডাকসু ইলেকশন। স্বাধীনতার পরে যে ডাকসু ইলেকশনটা হয়েছিল, সেই জায়গায় শেখ সাহেবের ছেলে ছিল এবং সেই জায়গাতেও কারচুপি হয়েছিল। এবং 73 সালের নির্বাচনে যে কারচুপির জায়গাটা হয়, নিশ্চিতভাবে জেতার পরেও তাদের কাছে মনে হয়েছে যে না, কোথায় হারাবো, কোথায় কি হবে। এই জন্য 2018 সালের ওই যে তাহাজ্জুদ ওয়াক্তের যে ইলেকশন, যেটাতে অনেকেই কারচুপি দেখতে পারছিল না, নবনীতা চৌধুরীদের মতো মানুষজন যারা এখনো গলাবাজি করে বেড়ায়, আমরা সবসময় বলি যে ওই ইলেকশনে আওয়ামী লীগ তো বোঝাই যাচ্ছিল এই সেটআপে তারা জিতবেই, কিন্তু তারা নিশ্চিত না হতে পেরে 300 আসনেই তাদের ভোট কাস্ট করতে হবে, এই মানসিকতাটা তাদের ছিল। আমি বিশ্বাস করি এই মানসিকতা নিয়ে কেউ যদি থাকে, ব্যক্তিগতভাবে তারা সাফার করবে। এবং কেউ যদি এই কাজটা করে, দলীয়ভাবে XYZ যারাই থাকবে, তাদের এটা কন্ডেম করা উচিত। কারণ আমরা একটা জায়গায় কিন্তু একমত, আমাদের একটা ভালো ডেমোক্রেসিটা দরকার। ব্যক্তির চেয়ে দল যদি বড় হয়, দলের চেয়ে দেশটাও বড়। দেশকে যদি আমরা সবাই মিলে ভালোবাসি, তাহলে আমাদের যে প্ল্যান থাকবে, আমরা প্রত্যেকেই ভালো কাজের কম্পিটিশন করব। কে কার চেয়ে কত ভালো কাজ করতে পারে, ভালো কাজের কম্পিটিশন দিয়ে মানুষের কাছে পৌঁছাইতেই হবে। কিন্তু এই মাস্তানি করে, গুন্ডামি করে যারা করতে চাবে, আমার মনে হয় না সেটা সাস্টেইনেবল কোনো পলিসির দিকে আগাবে। দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।